আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন? স্যার কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এখানে তো যে বৃষ্টি হচ্ছে, আর কারো কোনো দিকে বৃষ্টি হচ্ছে? না স্যার, রংপুরে হচ্ছে না। একটু চিরা ফাড়া বলতেছে, দেখতেছি। ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে পার্টিসিপল জিরান। প্রথম যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে আধুনিক গ্রামারে পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। তো আধুনিক গ্রামারে যেটাই জিরান্ড ওটাই পার্টিসিপল আমরা ধরে নিতে পারি, বা যেটাই পার্টিসিপল যেটাই জিরান্ড, যেহেতু কোনো পার্থক্য নাই, ওই লাউ আর কদুর মতো। তো পার্টিসিপল আর জিরান্ডের মূল পার্থক্যটা হচ্ছে আমার ট্রেডিশনাল গ্রামার অনুসারে। সো পার্টিসিপল আর জিরান্ড থেকে যদি কোনো প্রশ্ন করা হয় বা প্রশ্ন আসে, সেটা ট্রেডিশনাল গ্রামার অনুসারেই আসবে, মডার্ন গ্রামার অনুসারে আসবে না। এখন আসি পার্টিসিপল আর জিরান্ড আমরা কিভাবে চিনবো বা কিভাবে বের করা যায়। স্যার এগুলো কত নম্বর শিটে? ওকে, এখন আসি পার্টিসিপল আর জিরান্ড এই জিনিসটা কেনই বা আসলো, বা এটা আমরা কিভাবে বের করব। প্রথমে ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটা যদি নাউনের মতো কাজ করে, আই রিপিট, ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটা যদি নাউনের মতো কাজ করে, তাহলে আদর করে এটাকে আমরা জিরান বলে থাকি। তো আদর করে যেহেতু বলতেছি, তাই এটা হচ্ছে ওর ডাক নাম। ওর অরিজিনাল নাম হচ্ছে নাউন। তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পরে যদি কোনো একটা শব্দ নাউন হয়ে যায়, সেটাকে আমরা আদর করে জিরান বলতে পারি। আর এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পরে কোন একটা শব্দ যদি ভার্ব হয়ে যায়, কিংবা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কিংবা অ্যাডভার্ব হয়ে যায়, তখন সেটাকে আদর করে আমরা পার্টিসিপল বলি। তার মানে জিরান্ড এবং পার্টিসিপল হচ্ছে এই দুইটার ডাক নাম। অ্যাকচুয়ালি হয় তারা নাউন, নয় ভার্ব, নয় অ্যাডজেক্টিভ, নয় অ্যাডভার্ব। এতটুকু কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আসেন জিরান্ডের ভাগে কয়টা পার্ট অফ স্পিচ পড়ছে? একটা। একটা। Very good, একটা। তার মানে আরো সহজ করে বলতে গেলে, ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয়ে নাউন হয়, তাহলে সেটা জিরান্ড, আর নাউন না হইলে পার্টিসিপল। এক কথায় শেষ করে দিলাম। এটা মনে হয় সবচেয়ে সহজ। আচ্ছা, এখন আসি নাউন বা জিরান। আপনাদের জিরান পড়ার কোনো দরকারই নেই, আপনারা নাউন পড়েন। এবং আমি জানি আমি নাউন পড়াইছি এবং আপনারা পারেন। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। ভেরি গুড। তাহলে সাবজেক্টের জায়গায় আমরা কোনো কিছুকে পেলে সেটাকে আমরা নাউন বলতে পারি। ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir.
এখন এই যে একটা সেন্টেন্স, এই জায়গায় মেক ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা কাকে পাচ্ছি? প্লেইং কে প্লেইং কে ভেরি গুড। আর এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে সিইং কে সিইং কে। তো সাবজেক্টের জায়গায় কোনো কিছু কি পেলে সেটাকে আমরা কি বলি? নাউন নাউন বলি। নাউন। আর সেই ভদ্রলোক যদি দেখতে আইএনজি যুক্ত হয় তাহলে আমরা তাকে আদর করে জিরান বলতেও পারি। তার মানে পারি। প্লেইং কে নাউনও এবং আদর করে জিরান। ওকে, জি স্যার। উপরের সেন্টেন্সে মেক ভার্বের সাবজেক্ট কে? প্লেইং স্যার। না, আপনাদেরকে আরেকটু কৌশলী হতে হবে। দ্য ফিল্ড। এটা তো একেবারে মানে কূটকৌশল হয়ে গেল। প্লেইং ইন দ্য ফিল্ড স্যার। ভেরি গুড। এই পুরোটাই হচ্ছে আমার সাবজেক্ট। জি এখন স্যার। এই যে মেক ভার্বটা বসছে, এখানে 4টা শব্দ আছে, কোন শব্দ অনুসারে মেক ভার্বটা বসছে এটাই তো আমাদের বের করতে হয়। তো এটাও টেকনিকটা আমি আপনাদেরকে শিখাইছি। সাবজেক্ট যদি অনেক বড় হয় তাহলে ওখানে দেখতে হবে প্রেপোজিশন আছে কিনা। যেমন আমি আপনাদেরকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম একটু ভালো করে খেয়াল করেন, মনে আছে কিনা? আনসার কি? ইস কেন স্যার, দা কালারটা হচ্ছে সাবজেক্ট। না না, দ্য কালার অফ হার আইস এই পুরোটা সাবজেক্ট, এবং এই সাবজেক্ট অনেক বড় আছে আর এটাতে প্রিপোজিশনও আছে। ভেরি গুড। তারপর প্রেপোজিশন আছে, তারপর তারপর এই যে ভার্বটা, জি স্যার। এই ভার্বের সাবজেক্ট হচ্ছে পুরোটা। জি স্যার। এখন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, কালার আছে, আইস আছে, কোনটা অনুসারে আমার ভার্বটা বসবে? তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম সাবজেক্ট যদি অনেক বড় হয় আমাকে দেখতে হবে ওখানে কোনো প্রেপোজিশন আছে কিনা। তো এখানে কি প্রেপোজিশন আছে? আচ্ছা স্যার। স্যার আছে, তো প্রেপোজিশন থেকে পুরোটাই কি বাদ। বুঝাবে। হুম। এই কারণে কালার হচ্ছে হেড ওয়ার্ড। সাবজেক্ট বললে আসলে কথাটা ভুলও না শুদ্ধও না, সাবজেক্ট তো পুরোটাই, কিন্তু হেড ওয়ার্ড হচ্ছে কালার। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝে। ঠিক সেম ভাবে এখানে প্লেইং ইন দ্য ফিল্ড পুরোটাই সাবজেক্ট। তো কিন্তু আমরা মেন দেখতে পাচ্ছি এখানে হেড ওয়ার্ড হচ্ছে প্রেপোজিশন আছে। প্লেইং। ইন দা ফিল্ড, ইনের পর থেকে পুরোটা বাদ। বাদ আগেরটার মতো। সো প্লেইং হচ্ছে এখানে হেড ওয়ার্ড, যেটা অনুসারে ভার্বটা বসছে। অতএব এটা জি যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে এবং এটা হেড ওয়ার্ড, এটা অনুসারে মূল ভার্বটা হয়েছে, তাই এটা হচ্ছে আমার নাউন। আদর করে কি বলা যাবে? জিরান। কেন বলা যাবে এটাকে জিরান? এটা ভার্বের সাথে এই- আইএনজি। এই ভার্বের তো, সাথে আইএনজি। ভেরি গুড। আচ্ছা, কালারকে কি আমি জিরান বলতেছি আদর করে? না স্যার, কারণ কালার সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এটাকে আমরা আদর করে জিরান বলতে পারি। না, কালারের সাথে আইএনজি আছে, না স্যার, কালারের সাথে আইএনজি নেই, কিচ্ছু থাকলে নেই। সেটাকেও জিরান বলতে পারতাম, তাই না? নাউন তাই। না না, আমার কথাটা উত্তর দেন না। কালারের সাথে যদি আইএনজি থাকতো সেটাকেও কি জিরান বলা যেত না? স্যার কিভাবে বলা যেত? দি কালারিং অফ হার আইস, এভাবে তো বলা হ্যাঁ, যায় এমনি না। দি কালারিং তো আচ্ছা হইতো না, কালার আমি কালারের কথা বলছি, কালারের সাথে আচ্ছা যদি আচ্ছা, আইএনজি। তাইলে হয়তো স্যার হুম, সেক্ষেত্রে বলা যেত যে এটা জিরান। তার মানে জিরান হতে হলে তার সাথে অবশ্যই কি থাকতে হবে? আইএনজি থাকতে হবে স্যার। আইএনজি থাকতে হবে, এটা একটা সত্য, কিন্তু সবচেয়ে বড় সত্য হচ্ছে তাকে কি হতে হবে? সবচেয়ে বড় সত্য হচ্ছে তাকে স্যার নাউন হতে হবে। নাউন ভেরি হতে গুড, হবে স্যার। ভেরি গুড, ভেরি গুড। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা তো আমার থেকে বেশি জানেন মাশাআল্লাহ। এবার আসি, অবজেক্ট হিসেবে কে বসে? সাবজেক্ট হিসেবে নাউন নাউন Noun। বসে। এই দুইটা ভার্বের অবজেক্ট আছে নাকি নাই বের করেন তো। আছে স্যার, প্লেইং। আছে স্যার। আছে স্যার, প্লেইং এন্ড ড্যান্সিং।
কেমনে Dancing. পাইছেন? স্যার ভাব এটা দিয়ে তো প্রশ্ন। শিখেছিলাম যে কি খেলে প্লেইং Verb কি দ্বারা ঘৃণা করে প্রশ্ন ডান্স করলে। এভাবে ভাবকে কি দ্বারা প্রশ্ন করলে যেহেতু উত্তরটা পাওয়া হ্যাঁ, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। ভেরি গুড। সো লাভ, কি লাভ করে? প্লেইং। কি হেট করে? ডান্সিং। জি স্যার তো প্লেইং এবং ডান্সিং এরা হচ্ছে আমার অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট জি স্যার তাহলে প্রশ্নটা করি, প্লেইং এবং ডান্সিং এরা কোন পার্ট অফ স্পিচ? নাউন। স্যার নাউন। স্যার কেন নাউন নাউন? অবজেক্টে নাউন বা প্রোনাউন বসে। ভেরি গুড। অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা নাউন বা প্রোনাউন বসে প্রোনাউন। যেহেতু তারা অবজেক্ট তাই তারা নাউন। জি স্যার আর তাদের সাথে আইনজি আছে না নাই? তাদের সাথে আইনজি আছে স্যার তারা নাউন, তাদের সাথে আইনজিও আছে, তার মানে এদেরকে আদর করে কি বলা যাবে? জিরান। জিরান বলা যাবে হ্যাঁ, আপনি আদর করে তাহলে জিরান বলতে পারেন। জিরান না বললে কোনো সমস্যা আছে নাউন বললে? স্যার যদি প্রশ্ন অনুযায়ী বলতে দেখতে হবে না, এমনি আমার কথা অনুসারে আর কি। জিরান না বললে নাউন আচ্ছা বললে কোনো সমস্যা আছে? না স্যার কি আর এমন সমস্যা হবে আছে বলছেন যে। নাইমা আপু, আপনি কি আমার সাথে কথা বলতেছেন না আশেপাশে বলছেন? বুঝতেছি না। না স্যার ওয়েলকাম করতেছে বাইরে আচ্ছা সরি স্যার, আনমিউট হয়ে গেছিল ভুল করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এমনিও জানি মেয়েরা বেশি কথা বলে। ওকে, এরপর হচ্ছে সাবজেক্ট হিসেবে আমরা পেলাম, অবজেক্ট হিসেবে পেলাম। প্রেপোজিশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে আসছি। কথাটা কি কে বলতে পারবেন? প্রিপোজিশনের পরে নাউন বসে। হ্যাঁ, এটা তো মোটামুটি একদম লাস্ট পর্যায়ে চলে গেছেন। আমি আরো কথা বলছিলাম প্রেপোজিশন নিয়ে। প্রেপোজিশন কখনো বাক্যে একা একা ব্যবহার হয় না, বুঝি? ও হ্যাঁ জি স্যার এগুলো তো বলছিলেন একা ব্যবহার হয় না এরপরে তারপর অবশ্যই কি থাকবে? নাউন বা প্রোনাউন থাকবে অবজেক্ট থাকবে, তাই না? আর অবজেক্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন। অতএব প্রেপোজিশনের পরে অবশ্যই কি থাকবে? একটা নাউন বা বা প্রোনাউন থাকবে প্রোনাউন থাকবে। এখন এই যে সাইম ইজ টায়ার্ড অফ ওয়েটিং আর সাইম টোল্ড দ্য জোক উইদাউট লাফিং, প্রেপোজিশন দুইটা দেখতে পাচ্ছেন, অফ এবং উইদাউট। জি জি স্যার স্যার দেখতে পাচ্ছি স্যার তো এটা যদি প্রেপোজিশন হয় এদের পরে অবশ্যই কি থাকতে হবে? একটা এদের পর নাউন বা প্রোনাউন থাকতে হবে নাউন বা প্রোনাউন তাহলে প্রেপোজিশনের পরে এখানে ওয়েটিং আছে এবং লাফিং আছে, তাহলে এদেরকে কি বলা যাবে? কোন পার্ট অফ স্পিচ? এগুলো নাউন বলা যাবে স্যার ভেরি গুড। আদর করে কি বলা যায় তাহলে? আর জিরান বলা যায় স্যার চাই, যদি প্রশ্নে চাই আর কি, তাই না? জি স্যার চাইলে এখন এর মধ্যে অনেকের মাথায় একটা ঘুরে যাচ্ছে, স্যার প্রশ্নে যদি নাউনও থাকে জিরান্ডও থাকে আমরা কোনটা লাগাবো? এরকম কারো স্যার মাথায় এরকম তো চিন্তা থাকে না না নর্মালি স্যার থাকবে না। প্রশ্নকর্তা যদি স্যার এরকম জ্ঞানী তো হয়, থাকে না হুম, প্রশ্নকর্তা জ্ঞানী হলে নর্মালি থাকবে। জি স্যার আর যদি অজ্ঞানী হয় সেক্ষেত্রে আপনারা সবসময় পার্ট অফ স্পিচটাই লাগাবেন, ঠিক আছে? জি স্যার আচ্ছা, 4 নাম্বার যে জিনিসটা আছে, 4 নাম্বার জিনিসটা আপনারা একটু পড়েন, অবজেক্ট অফ ইনফিনিটিভ। এটা একটু পড়েন ভালো করে আগে। পড়ার পরে আমাকে বলবেন, স্যার আমি কি শর্টকাটে শিখাবো নাকি আমি এই জিনিসটা একটু ডিটেলস বলে শিখাবো, আমাকে একটু জানাবেন। স্যার ডিটেলস বলে শেখান স্যার দুইটাই শিখেন ডিটেলস এবং শর্টকাট এ সরাই গিয়ে কি নাম এদের? ডিটেলস বললে আর শর্টকাটটা বলতে হবে না।
স্যার কারণ যেখানে যেটা কাজে লাগবে সেটা বুঝছি। ডিটেলস এর ভিতরে শর্টকাটটা চলে আসবে। ইসমাইল বলছেন না কথাবার্তা? স্যার আমিও বলছি, আবার আরেকজনও বলছে, অন্য একজনও বলছিল স্যার। আমি ওই ডিটেলসে বলতে বলছিলাম আর কি। ওই শর্টকাট পদ্ধতি আর কোনটা? কথা বলেন না একটু। আরেকজন বলছিল ডিটেলস আর শর্টকাট দুইটাই বলতে বলছিল। আচ্ছা, এটা কে? স্যার আমি মহিম। মহিম। আচ্ছা, আপনার জন্য শর্টকাটটা আগে বলতেছি। কি স্টপ করতে বলছে বলেন তো? খেলা স্টপ করতে বলছে। আর কি লার্ন করতে বলছে? সুইমিং, না স্যার, লার্ন, হ্যাঁ সুইমিং সুইমিং হুম। লার্ন করতে বলছে সুইমিং। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। অবজেক্ট মানে কোন পার্ট অফ স্পিচ? অবজেক্ট মানে স্যার নাউন। তাহলে প্লেইং এবং সুইমিং কোন পার্ট অফ স্পিচ? প্লেইং এবং সুইমিং স্যার নাউন। জিরান বলা যায়? জিরান বলা যায় আদর করে, হ্যাঁ, কেন বলা যাবে? কারণ ওরা নাউন স্যার। না, নাউন হলেই জিরান হবে এমন তো কোনো কথা নেই। ভার্বের সাথে আইএনজি আছে। আইএনজিএস আইএনজিএস শিং আছে, শিং, বুঝছেন? আচ্ছা, এবার আমরা একটু ডিটেলসে যাই। ভার্বের অবজেক্ট হিসেবে কে বসে? ভার্বের নাউন অথবা অবজেক্টিভ প্রনাউন। নাউন বা প্রোনাউন বসে স্যার। নাউন বা pronoun। আমার প্রশ্নটা আবার খেয়াল করেন। ভার্বের অবজেক্ট কার অবজেক্ট? ভার্বের অবজেক্ট স্যার। ভার্বের object। আমি কি একবারও বলছি ফাইনাইট ভার্বের অবজেক্ট? না স্যার, বলেন না স্যার। স্যার ভার্বকে ভার্বকে তো আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট এই দুই ভাবে ভাগ করতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। যেহেতু ভার্বকে ফাইনাইট এবং নন ফাইনাইট দুই ভাবেই ভাগ করা যায়, তার মানে আমরা বলতে পারি ফাইনাইট ভার্বেরও অবজেক্ট থাকে, নন ফাইনাইট ভার্বেরও অবজেক্ট থাকে, পারি না? পারি স্যার। নন ফাইনাইট ভার্ব কোনগুলো? নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ, হচ্ছে জিরান, তার পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান। ইনফিনিটিভ, যে ভিত্তি, ভার্বের জিরান। পাস্ট পার্টিসিপল ফর্ম। জি স্যার। জিরান বলবো না, ইনফিনিটিভ এবং পার্টিসিপল বলবো। নন ফাইনাইট ভার্ব কোনটা? নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ এবং পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ পার্টিসিপল মানে, জি স্যার। তারপর এবার একটু আপনাদেরকে আমি আমি পার্টিসিপল মানে কি বলছিলাম? ভার্বের সাথে আইএনজি যোগ হলে আইএনজি যদি ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয় এদের নিয়ে কাজ করে, তাহলে সেটা হবে পার্টিসিপল। পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটা কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা নাউন না হয়, নাউন না হলে না, সেটা পার্টিসিপল। এই যে এখানে থাকি ভার্বের সাথে আইএনজি যোগ হলে কি হয়? এখানে দাগাইলাম এখানে দেখাচ্ছেন স্যার ভার্ব। ভার্ব। এই যে ভার্বটা, এই ভার্বটা বেসিক্যালি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। হুম, আচ্ছা। তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ হলে সবসময় সেটা কি হবে? সবসময় সেটা নন ফাইনাইট ভার্ব হবে। হ্যাঁ, জীবনেও ফাইনাইট ভার্ব হবে না, মনে থাকবে? জি স্যার। যদি সেটা ভার্ব হিসেবে কাজ করে আর কি। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে আলাদা বিষয়, অ্যাডভার্ব হিসেবে কাজ করলে আলাদা বিষয়, কিন্তু সেটা যদি ভার্ব হিসেবে কাজ করে সবসময় কোন ভার্ব হবে? সেটা সবসময় নন ফাইনাইট ভার্ব হবে। আচ্ছা, আমি কিন্তু ডিটেলস পড়াচ্ছি যে, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এখন নন ফাইনাইট ভার্বের দুইটা ফর্ম, একটা হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম আর একটা হচ্ছে ইনফিনিটিভ, মানে হচ্ছে টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ। এটাও একটা নন ফাইনাইট ভার্ব। তো আমার যেমন ফাইনাইট ভার্বের অবজেক্ট থাকতে পারে, নন ফাইনাইট ভার্বেরও অবজেক্ট থাকতে পারে। থাকতে পারে। জি স্যার। আর অবজেক্ট মানেই হচ্ছে নাউন বা প্রোনাউন, সেটা ফাইনাইট ভার্বের হোক নন ফাইনাইট ভার্বের। ওকে, জি স্যার। এখন আসেন এই দুইটা তো দাগাই নাই, এই মহান দুইটাকে আগে দাগাই ফেলি। হুম,
এই যে বাক্যটা, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? told, told, ফাইনাল স্যার টোল্ড। ভেরি গুড। আমরা এই জায়গা থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব, অনেক কিছু শিখতে পারবো। সায়েম টোল্ড, সায়েম বলেছে, কাকে বলেছে? রাকিবকে। তাহলে রাকিব হচ্ছে এখানে অবজেক্ট, তাই না? জি স্যার। জি স্যার, আচ্ছা। কি বলেছে? স্টপ করতে, থামতে টু বলছে। স্টপ, থামতে বলছে। তাহলে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা স্যার অবজেক্ট পাই। অবজেক্ট পাই। অবজেক্ট মানে কি কে? অবজেক্ট মানে Noun. হচ্ছে নাউন বা নাম প্রোনাউন। তাহলে তাহলে রাকিব হচ্ছে আমার একটা অবজেক্ট, টু স্টপ হচ্ছে আমার একটা অবজেক্ট, তাই না? জি স্যার, আচ্ছা, রাকিব কোন পার্ট অফ স্পেস? রাকিব হচ্ছে নাউন। Noun. আর তাহলে টু স্টপ যদি অবজেক্ট হয়, টু স্টপ কোন পার্ট অফ স্পেস? টু স্টপ হচ্ছে স্যার ইয়ার টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। আমি পার্ট অফ স্পেসের কথা জিজ্ঞেস করছি, কোন পার্ট অফ স্পেস? এতক্ষণ আমরা এটাই ভার্ব শিখলাম। আবার বলতেছি, কাকে বলছে? রাকিবকে বলছে। কি বলছে? বন্ধ করতে, থামতে বলছে। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। অবজেক্ট পাই, আর অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট মানে কি? নাউন বা নাউন। প্রোনাউন। Noun বা তাহলে pronoun. এই টু স্টপ যদি আমার অবজেক্ট হয়, কি বলছে থামতে বলছে, এটা যদি অবজেক্ট হয় তাহলে এটা হয় নাউন হবে, নয় প্রোনাউন হবে। এর বাইরে স্যার তার প্লেন অবজেক্ট, এখানে টু স্টপ অবজেক্ট না। ইহা কে বলছে? আমি তো প্লেইং এ যাই নাই, প্লেইং যাওয়ার প্রশ্নই আসে না। প্লেইং থেকে বাদ দেন, আপনি পড়ারই দরকার নেই। এবার পড়েন, সেন্টেন্স হয় নাকি হয় না? স্যার হয়তো Yes, sir. হয়। তাহলে প্লেইং তো আমার দরকার নাই, আদায়ের জিনিস সেটা। এখন আসেন, সায়েম টোল্ড রাকিব, এই জন্যই বললাম ডিটেলস পড়তে গেলে আমরা আসলে জিনিসগুলো নিতে পারি না, শর্টকাটই আমাদের জন্য ঠিক আছে। এই একটু আগে আমি যে শর্টকাটটা বলছিলাম ওটাতে তো সবাই বুঝে গেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এই যখন আমরা পরিপূর্ণ জ্ঞান আহরণ করতে চাই, বিশেষ করে আমার বদনামটা হয় কখন জানেন? আমি একটু বেশি যখন পড়াইতে আপনি চাই ডিটেলসে পড়ান তখন। আমার বদনামটা হয় ওই জায়গায়। মানে যারা আসলে, যেসব স্যার আসলে কম পড়ায় ওরা আসলে খুব ভালো। দেখেন, সায়েম টোল্ড রাকিব টু স্টপ। সায়েম বলছে, কি বলছে? স্টপ বন্ধ করতে বলছে। করতে, স্টপ বা থামতে। কাকে বলছে? রাকিব। এই যে টু স্টপ, এটা তো টোল ভার্বের অবজেক্ট হিসেবে আমরা পাইছি, পাইছি না পাই নাই এতটুকু বলেন? পাইছি স্যার। পাইছি। তো এটা যদি অবজেক্ট হয় তাহলে সে হয় নাউন হবে, নয় প্রোনাউন হবে, এর বাইরে তার কিছু হবে না। না হবে? স্যার, হবে না। তাহলে এটা না এখন স্যার, কোন পার্ট অফ স্পিচ? নাউন। Noun. না। ভেরি গুড। এখন আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাটা কোথায় আমরা বলি? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ভার্ব হয়, হয় না? হয়, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউন হয়, হয় না? হয় স্যার, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভ হয় না? হয় স্যার। অ্যাডভার্ব হয়। ঠিক সেম ভাবে ভার্বের আগে টু বসলে সেটা নাউনও হয়, ভার্বও হয়, অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। কোনো সমস্যা আছে হতে? না স্যার, আচ্ছা, তাহলে এই যে স্টপ, এটার আগে টু বসছে, তার মানে এটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, ভার্বও হতে পারে। ডিপেন্ড করতেছে তার ব্যবহারের উপর, তাই না? জি স্যার। আচ্ছা, যদিও এটা একটা নন ফাইনাইট ভার্ব, ভার্বের আগে টু বসলে সেটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব, কিন্তু সেটা এখানে কি হিসেবে কাজ করতেছে? অবজেক্ট হিসেবে। অবজেক্ট মানে কোন পার্ট অফ অবজেক্ট স্পিচ? হিসাবে। কোন পার্ট অফ স্পিচ হিসেবে? নাউন হিসেবে। নাউন হিসেবে। তাহলে টু স্টপকে যদি আমরা পার্ট অফ স্পিচ হিসেবে চিন্তা করি, কোন পার্ট অফ স্পিচ হবে এটা? নাউন। এতটুকুর জন্য, তাই না? জি স্যার, আচ্ছা, আবার এই টু স্টপকে যদি আমি আলাদাভাবে চিন্তা করি, সেটা তো একটা নন ফাইনাইট ভার্ব, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই নন ফাইনাইট ভার্বের অবজেক্ট অবশ্যই থাকতে পারে। সো কি স্টপ করতে বলেছে? প্লেইং। খেলা, এখন দেখেন, আমরা যদি চিন্তা করি, সায়েম টোল্ড রাকিব,
সায়েম বলেছিল, কি বলেছিল? টু স্টপ প্লেইং। আপনি যদি চিন্তা করেন এই পুরোটা হচ্ছে আপনার একটা নাউন ফ্রেজ। কি বলছে? স্টপ করতে বলছে। কি স্টপ করতে বলছে? প্লেইং। আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দেখাইছিলাম মনে হয় একদম ফার্স্ট ক্লাসে, আই গো টু ঢাকা। যেখানে ঢাকা ছিল নাউন, টু হচ্ছে প্রেপোজিশন, টু ঢাকা পুরোটা মিলে ছিল আমার অ্যাডভার্ব। এরকম ছিল না? জি স্যার, আমি ঢাকাতে যাই বা আমি ঢাকায় যাই এরকম বলছিলেন। ওটা জাস্ট আমি বললাম। তো হ্যাঁ হ্যাঁ। আপনি যখন ইন্ডিভিজুয়ালি কোনো কিছু চিন্তা করবেন সেটা এক জিনিস, আবার পুরোটা মিলে যখন চিন্তা করবেন সেটা আরেক জিনিস, বুঝছেন? যেমন টু কোন পার্ট অফ স্পিচ, টু স্যার প্রিপোজিশন, আবার টু ঢাকা পুরোটা টু ঢাকা Adverb. পুরোটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আবার ঢাকা হিসাবে চিন্তা করলে নাউন। নাউন। Noun. তো এই যে টুকে যদি আমি আলাদাভাবে চিন্তা করি, টুটা আলাদা করে চিন্তা করলে স্যার প্রিপোজিশন। টুটা নাই, টুটা তো জীবনে প্রেপোজিশন না। টু স্টপ একসাথে কি? আচ্ছা, টু স্টপ একসাথে চিন্তা করলে স্যার ইনফিনিটিভ, ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ। হ্যাঁ Noun. না না, ইনফিনিটিভ। ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা ফর্ম। আপনি যখন এখানে Sir, হিসেবে চিন্তা করবেন, আবার বলবো, এই পুরো বাক্য হিসেবে চিন্তা করবেন, তখন জি, টু স্টপ হচ্ছে আপনার noun, নাউন। আবার যখন আলাদাভাবে চিন্তা করবেন, তখন infinitive. ইনফিনিটিভ। এবং এই ইনফিনিটিভের অবজেক্টটাকে প্লেইং, কি স্টপ করতে বলেছে? প্লেইং। এখন একটা জিনিস চিন্তা করেন, এই প্লেইংটা কি টু স্টপ ভার্বের অবজেক্ট হয়েছে? তো তাহলে আমি চিন্তা করার সময় এখন এই প্লেইংটা সহ চিন্তা করতে হবে। সো চিন্তা করার কারণে যেটা হচ্ছে, টোল্ড মানে বলা, কি বলেছে? টু স্টপ প্লেইং। এই পুরোটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বেসিক অবজেক্ট। হ্যাঁ, এই টু স্টপ প্লেইং পুরোটা একসাথে বেসিক অবজেক্ট, টু স্টপ প্লেইং। আবার যখন আমি আলাদা আলাদা চিন্তা করব, এই প্লেইংটা হচ্ছে আবার টু স্টপের অবজেক্ট। টু থেকে প্লেইং পর্যন্ত টোল্ড ভার্বের অবজেক্ট, আর প্লেইংটা হচ্ছে টু স্টপ ভার্বের অবজেক্ট। এই ঢাকাটা হচ্ছে টু প্রেপোজিশনের অবজেক্ট, প্লেইংটা হচ্ছে টু স্টপ ভার্বের অবজেক্ট, আবার টু স্টপ প্লেইং হচ্ছে পুরোটা টোল্ড ভার্বের অবজেক্ট। এতটুকু কি ধরতে পারছেন? জি স্যার। এখন আমি যদি বলি এই প্লেইং এটা কার অবজেক্ট, টোল্ড টু নাকি স্টপের অবজেক্ট। টু স্টপের টু অবজেক্ট? স্টপের অবজেক্ট। তার মানে এই প্লেইংটা আসলে এই নন ফাইনাইট ফর্মটার অবজেক্ট, তাই না? জি স্যার, ফাইনাইট ফর্মের অবজেক্ট না, ফাইনাইট ফর্মের অবজেক্ট হচ্ছে টু স্টপ প্লেইং। টু স্টপ। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। স্যার, তো জি, কিছু বলছেন? আচ্ছা, স্যার, শুরু করলাম। জি জি জি। এভাবে আলাদা আলাদা ভাবে কোনো কি কোশ্চেন আসতে পারে কখনো, যে নিচে আন্ডারলাইন করে এটার অবজেক্ট ওইটা, বা কোনো কখনো কি এভাবে কোশ্চেন আসতে পারে? ওই প্রশ্নটা যদি আসে ওটা ক্লাস 3-4 এর প্রশ্ন হবে আর কি, এই প্লেইংটা কার অবজেক্ট। আর যারা জানে না তাদের জন্য আসলে একটা দুঃখজনক বিষয়, কিন্তু ওই প্রশ্নগুলো যদি হয় এগুলো খুব বাচ্চাদের প্রশ্ন হয়ে যাবে, সিলি প্রশ্ন হয়ে যাবে। সমস্যা হচ্ছে এই জিনিসগুলো আমাদের ছোটবেলা থেকে শেখা উচিত ছিল, দুর্ভাগ্যজনকভাবে আমাদের শেখা হয়নি। ঠিক আছে? তো আপনাকে কখনো প্রশ্ন আসবে না বা জিজ্ঞেস করবে না যে কি প্লেইং ভার্ব, প্লেইংটা কার অবজেক্ট, স্টপের অবজেক্ট না টোল্ডের অবজেক্ট। ঠিক আছে? যদি জিজ্ঞেস করার প্রশ্নটা আসলে আসলে হবে না, হাস্যকর প্রশ্ন হয়ে যাবে, খুব সিলি প্রশ্ন এগুলো। মনে হতে পারে আমি আপনাদেরকে অনেক কিছু শিখাইছি, অ্যাকচুয়ালি এগুলো আমরা ছোটবেলা থেকে শিখে ফেলতে পারতাম। কেন অজানা কারণে আমরা শিখতে পারি না, আমি নিজেও জানি না। আপু ওকে? হ্যাঁ, অজানা কারণ। জি স্যার, কারণ এগুলো তো স্যার স্কুলে কোচিং এ এমন এভাবে করে আলাপ করতো না। না স্যার, বা আমরা ছোটবেলায় স্যার বুঝেছি। এরকম আলাদা করে মানে সাবজেক্ট ওয়াইজ ওইরকম পড়তামও না। দেখা যেত স্যার একসাথে মানে এক টিচারের কাছে যেতাম, উনি সব পড়াইতো, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, সমাজ, টিচারও ইংলিশ, দোষ না, এটা এটা গণিত। আসলে দোষটা হয়েছে কি জানেন, মনে করেন আমাদের পড়ালেখা তো ছিল একটা সাজেশন বেসড। হ্যাঁ স্যার সাজেশন দেন, পরীক্ষায় কি করবো, পোলাপাইনও চাই সাজেশন, টিচারও চাই সাজেশন, সিলেবাসও ফিক্সড, খুব মজা দেয় পরীক্ষা দেয়, কোনো সমস্যা নেই। জি স্যার, ওই প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার লিখে মোটামুটি 30-এর মতো তুলে ফেলতাম, এরপর আর্টিকেল
বা অন্যান্য টুকটাক দিয়ে স্যার বাদ বাকি 5 মার্ক করে উঠে যেত। আল্লাহ ভরসা। শুনেন, আপনাদের মধ্যে এসএসসি এইচএসসি তে ইংলিশে প্লাস পাইছেন কেউ? জি স্যার, পাইছি তো। কয়জন আছে দেখি বলেন তো? একজন, স্যার আমি পাইছিলাম। দুইটা, জি স্যার। তিনটা, স্যার আমি পাইছি স্যার। চারটা, জি স্যার। পাঁচটা। মাশাআল্লাহ, জি স্যার। ব্রিলিয়ান্ট। আচ্ছা, আমি আমি কি পাইছি কেউ বলতে পারবেন এসএসসি তে ইংলিশ? স্যার আপনি স্যার আপনি আপনি স্যার এ প্লাস পাইছেন স্যার। আমি বি গ্রেড পাইছি। স্যার কি বলেন, বিলিভ হয় না স্যার। বুঝছেন, বি গ্রেড, বি গ্রেড। স্যার এই জন্য স্যার আপনি ইংলিশ নিয়ে এত গবেষণা করছেন পরবর্তীতে। আরে না, যাক, স্যার বি এটাই গ্রেড হইতে গল্প পারে। পরে বলবো। স্যার, হ্যাঁ, স্যার আপনার থেকে এরকম একটা কারণ হইতে পারে স্যার। স্যার স্যার আপনার মানে থেকে সুমনদারও অবস্থা খারাপ ছিল। সুমন আর আমি তো বন্ধু, ব্যাচমেট তো, তোরা যেন একই ইয়ারের। এতে অ্যাকাউন্টিং, আমি মার্কেটিং। উম, স্যার আমরাও স্যার এরকম স্যার আমরা মারা খাইলে ভালো হইতো স্যার, তাইলে স্যার আরো আগে আরো ভালো শিখতে পারতাম মনে হয়। এখন তো ডিপেন্ডস, স্যার ডিপেন্ডস। আমার ফেভারিট ডিপেন্ড। সাবজেক্ট ছিল হচ্ছে ম্যাথ, এখন জি পড়া স্যার। ইংলিশ। আচ্ছা, যাই হোক, গল্প পরে পড়বো। এখন আমি যেটা বলতেছিলাম, আমাকে কোন জি স্যার। মহান জিজ্ঞেস করছে যে এখানে টু হচ্ছে প্রেপোজিশন, এই টু প্রেপোজিশন এটা কে বলছে, একটু বলেন তো আমাকে। একটা আপু বলছিল মনে হয়। হ্যাঁ, একটা ভাই বলছিল। আচ্ছা, এখন বাদ দেন। আমি যদি জিজ্ঞেস করি এখানে টু কোন পার্ট অফ স্পিচ, কে বলতে পারবে? যে পারবে তাকে আমি কুরিয়ারের ঠিকানা দিবেন, তাকে আমি একটা চকলেট পাঠাবো। অবশ্য চকলেটের চেয়ে কুরিয়ার কস্ট বেশি হয়ে যাবে। স্যার কোশ্চেনটা কি? টু কোন পার্ট অফ স্পিচ? স্যার প্রিপজিশন। ওকে, স্যার আলাদা বললে তো প্রিপজিশনই হয়। প্রেপোজিশন। স্যার দুইটা এটা কি পাইলাম। এখন ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হয়ে গেছে? আমি শুধু টু এর কথা জিজ্ঞেস করছি, আমি আর কিচ্ছু বলি নাই, শুধু টু টু। আর টু কোন দিকে ভার্বকে মডিফাই করতে দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে? স্যার এই যে স্টপকে মডিফাই করে অ্যাডভার্ব বানাইছে, সরি নাউন টুটা? বানাইছে। ওরে বাপ রে, টু কিভাবে স্টপকে মডিফাই করছে? নাইস থিঙ্কিং। আশা করতেছি আপনাদের চকলেটের মেয়াদ শেষ হয়ে গেছে। জি স্যার, উত্তরটা বলেন স্যার। এই স্যার এটা টুটা কি কোনো পার্ট অফ স্পিচই না, এই টুটা কোনো পার্ট অফ স্পিচই না। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় এখানে টুটা কি, এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে তো স্যার আমারটা হইছে। হ্যাঁ, স্যার আমারটা হইছে স্যার। আপনারটা কি? কি বলছেন? স্যার আমি প্রিপজিশন বলছি স্যার। কি প্রিপোজিশন? জি স্যার। স্যার আমিও প্রিপজিশন বলেছিলাম। না না, এই যে টু, এটা তো পার্ট অফ স্পিচই না, যেটা আমি জিজ্ঞেস করছি এই টুটা। কিন্তু আচ্ছা, আই গো টু ঢাকা, গো টুটা ওইটা বলছেন যে জিজ্ঞেস মানে করি না। প্রিপজিশন। হ্যাঁ, এই টুটা প্রেপোজিশন, কিন্তু এই টুটা কোনো পার্ট অফ স্পিচই না। ও শিট। স্যার কেন স্যার? আচ্ছা, কেন? ইস। কেন ভাই, কি বলবো, এগুলো আসলে আপনাদের স্যার শিখার এখন এখন খালি স্যার দিচ্ছে। এখন বুঝতে পারতেছি। স্যার না, এখন বুঝাই। শুনেন শুনেন, টুটা যদি প্রেপোজিশন হয়, প্রেপোজিশনের পর অবশ্যই কি বসবে? নাউন বসবে। নাউন বসবে, এটা মাথায় রাখবেন। এটা চিন্তা করতেছিলাম মানে আনসার এই করার দুইটা আগে। টু এর দিকে আমরা খেয়াল করি, ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হলে মাঝে মাঝে নাউন হতে পারে, পারে নাকি পারে না?
পারে স্যার। সবাই বলেন, শিখাইছি না একটু আগে? পারে না জি স্যার। পারে না? পারে স্যার। এই যে এখানে লিখলাম ভার্বের সাথে আইএনজি যোগ হলে মাঝে মাঝে নাউন হতে পারে, পারে নাউন নাকি পারে হতে না? পারে। পারে স্যার। কিন্তু আমি যদি বলি আপনাকে প্লে, প্লে কোন পার্ট অফ স্পিচ? সবাই উত্তর দেন তো। আর ভার্ব। কেউ কখনো সেটাকে নাউনও বলবে না, প্রোনাউনও বলবে না, অ্যাডজেক্টিভও বলবে না, অ্যাডভার্বও বলবে না। ভার্বের বেসিক ফর্মটা অলওয়েজ ভার্ব। তো জি স্যার। এখানে টু এর পরে কি আছে? প্লে আছে না প্লেইং আছে? প্রথমটাতে প্লেইং আছে, এটা সেকেন্ডটাতে প্লে আছে স্যার। প্লে আছে। এই প্লেটা কিসের ফর্ম? ভার্বের ফর্ম নাকি নাউনের ফর্ম? ভার্বের ফর্ম। ভার্বের Verb. ফর্ম, নাম্বার 1। নাম্বার 2, আমার যে কথাটা সেটা হচ্ছে ভার্বের পূর্বে টু বসে যেটা গঠিত হয় সেটাকে কি বলা হয়? ইনফিনিটিভ। ভার্বের ইনফিনিটিভ। জি স্যার। ইনফিনিটিভ। কিন্তু ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে টু বসে সেটাকে যেটা গঠিত হয় সেটাকে কি ইনফিনিটিভ বলে? জি No. না। না না। তো এটা কি ইনফিনিটিভ বলতেছে না, এটা কি ইনফিনিটিভ বলতেছে? জি স্যার। তো এই যে টুটা, এই টুটা যখন মূল ভার্বের আগে বসবে তখন জি সেটাকে ইনফিনিটিভ বলা হচ্ছে, তাই তো? জি স্যার। সো এই যে টুটা, এই টুটা হচ্ছে একটা ইনফিনিটিভ মার্কার। কি মার্কার? ইনফিনিটিভ মার্কার। যেটাকে Infinitive mark. ইংলিশ ভাষায় বলা হয় একটা পার্টিকেল। পার্টিকেল মানে ক্ষুদ্র অংশ। সো এই টুটার কোনো মিনিং নাই, কোনো পার্ট অফ স্পিচ নাই, ভার্বের সাথে ভার্বের আগে টুটা বসে এই পুরোটা মিলে একটা মিনিং হয়েছে, এটাকে বলতেছে ইনফিনিটিভ। সো এই পুরাটার মধ্যে টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার এবং এই ইনফিনিটিভটার একটা অংশ। সো টুটা হচ্ছে পার্টিকেল যেটার কোনো মিনিংও নাই, পার্ট অফ স্পিচও নাই। তাহলে এই টুটাকে আমি কখন প্রেপোজিশন বলছি? যখন তারপরের ভার্বটা হচ্ছে কি আইএনজি হবে। যেমন মনে করেন আমরা ছোটবেলা থেকে কিছু জিনিস মুখস্থ করছি, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কিছু কিছু টু এর পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। মুখস্থ করছেন না বাবারা আপনারা? জি স্যার, মুখস্থ করছি। যেমন আপনারা বলেন উইথ ভিউ উইথ এ টু ভিউ টু লুক গোয়িং, ফরওয়ার্ড টু। হ্যাঁ। এই যে আপনারা কিছু কিছু টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় মুখস্থ করছেন, ঘোড়ার ডিম করছেন। এই জায়গায় যে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় সেই টু প্রিপজিশন, আর যে টু এর পরে ভার্ব মেইন ভার্ব হয় সেটা কোনো প্রেপজিশন না, সেটা একটা পার্টিকেল। বুঝছেন? শিখাইছে যেরকম শিখছেন, কোনো সমস্যা নাই শর্টকাটে, কিন্তু অ্যাকচুয়ালি জ্ঞানটাই খাই ফেলছেন। জি স্যার, এখানে তো আসলে শর্টকাটে অ্যাডমিশন টেস্টের সময় এগুলো পড়ছিলাম আর কি স্যার। হুম। তো একটু আগে দেখেন আমি যখন আপনাদেরকে এখানে বললাম টু স্টপ, কি স্টপ করতে বলেছে? প্লেইং। টু সো স্টপ প্লেইং। জি হ্যাঁ, স্যার। আমি একটু বলি, কি স্টপ করতে বলেছে? প্লেইং। সো কি দ্বারা প্রশ্ন করলাম, আনসার হিসেবে প্লেইং পাইলাম। সো প্লেইং হচ্ছে স্টপ, টু স্টপ ভার্বের অবজেক্ট এবং সে নাউন। এতটুকু আমি যখন বলেছি তখন সবাই ইজিলি গ্র্যাব করে ফেলছেন, কারণ আপনাদের দরকারই এতটুকু। কিন্তু যখন বিস্তারিত বললাম সকলের মাথার উপর দিয়ে গেছে আসলে বলছে কি। না স্যার, বুঝতে পারছি এখন। সো অনেক সময় দেখা যায় টিচাররা পড়াতে চায় না বা পড়াতে অনাগ্রহ প্রকাশ করে বা ইচ্ছা করে পড়ে না, কারণ তারা জানে যে স্টুডেন্টরা আসলে বিরক্ত বোধ করবে বা নিজেকে খোদা বানায় ফেলবে। তো না না বিষয়টা স্যার, হচ্ছে এটা বিষয়টা হচ্ছে আপনি যখন কাউকে পড়াতে যাবেন, জি স্যার, ম্যাটারটা তো তখন এখানে স্যার না। মজা পাবো না। তখন হচ্ছে মজাটা বুঝবেন যে একটা প্রশ্ন করছে উত্তর দিতে পারি না। না স্যার, তাও স্যার না জানলে মানে পড়ায় মজা লাগে না। হুম। তো একটা জিনিস কি, পড়ার সময় সবসময় চিন্তা করবেন আমি আমার নিজের জন্য পড়ছি না, আমি যখন কাউকে পড়াতে যাব সে যদি আমাকে প্রশ্ন করে সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা, মানে কনসেপ্টে আমার কাছে ক্লিয়ার কিনা। সবসময় অন্যকে পড়ানোর জন্য পড়ার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার পড়াটা অনেক ইজি, মজার। আর নিজের জন্য যখন পড়তে যাবেন তখন দেখবেন বিরক্তকর এবং বিব্রতকর। বাই দ্য ওয়ে, সো এই টুটা হচ্ছে প্রেপোজিশন না, এই টুটা হচ্ছে পার্টিকেল এবং এটা কোনো পার্ট অফ স্পিচ নাই। এতটুকু ওকে? জি স্যার। Okay, sir. আচ্ছা, এখন আসি ডিটারমিনারের কাজ হচ্ছে কি? ডিটারমাইন করা। তাকে Noun. নাউন। তাহলে ডিটারমিনারের পরে অবশ্যই কে বসবে? নাউন। তাহলে ডিটারমিনারের পরে যদি আমরা কোনো ভার্ব প্লাস আইএনজি পাই সেটাকে কি নাউন বলতে পারি? জি স্যার। আর আদর করে কি রাখতে পারি?
জিরান যদি আইএনজি থাকে। আচ্ছা, তাও এটাকে আমি একটা স্টার মার্ক দিয়ে কালার করে রাখলাম। কেন কালার করলাম শুনেন। বয়, এটা কি ডিটারমিনার না? জি স্যার। জি স্যার। তাহলে বয় কোন পার্ট অফ স্পিচ? নাউন। নাউন। একটু আগে আমরা যেরকম শিখে আসলাম ডিটারমিনারের পরে কেউ থাকলে সেটা কি নাউন, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে গুডটা কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? ডিটারমিনারের পরে তো গুড আছে, তাহলে নাউন না? ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে noun। একটা ওয়ার্ড থাকলে সেটা তাহলে স্যার দুইটা ওয়ার্ড থাকলে কি হইতে পারে? হ্যাঁ, প্রশ্নটা তো আমার, আপনারা কেন করতেছেন আমাকে? স্যার এই দুইটা ওয়ার্ড থাকলে এই একটা যে অ্যাডজেক্টিভ এই যে হবে, প্রশ্ন, একটা নাউন হবে। ভেরি গুড, এই যে প্রশ্নটা করছেন, আমি এরকমই পাবলিক চাই যারা আমাকে এরকম গুতাবে। মানে আমি কেন আপনাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে? অ্যাপ্রোচ তো আপনাদের কাছ থেকে আসার কথা। জি বিষয়টা হচ্ছে স্যার। এরকম। এই যে এই যে আমি এই দুইটা লাইন না দেখাইলে আপনারা কেউ আমাকে প্রশ্নটা করতেন? করতেন না। আমার 10 মিনিট বকবকাইতে হইতো না। এই আমি আপনাদেরকে তোতাবাগের মতো মুখস্থ করাইছি যে ডিটারমিনারের পর কোনো কিছু থাকলে নাউন, সো ডিটারমিনারের পর প্লেইং। কিন্তু এরপরে যে অনেক ঘটনা ঘটতে পারে, এর ভিতরে যে অনেক খেলা আছে, এই খেলাটা আপনাদের মাথায় খেলতেছে না কেন? বারবার বলতেছি আপনারা চিন্তা করেন না, পড়া নিয়ে চিন্তা করেন না। ওই মাঝে মাঝে গালি দিই না, ওই কি জানি জেনারেশন গেনজি, আপনারা হচ্ছেন গেনজি, গেনজির বাইরে কেউ থাকলে সেটা ঠিক আছে। চিন্তা করতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক, আদারওয়াইজ লাভ নাই। প্রত্যেকটা জিনিস কোশ্চেন বাই কোশ্চেন, কোশ্চেন বাই কোশ্চেন জানার আগ্রহ থাকতে হবে। বাই দ্য ওয়ে, যেহেতু আমি এরকম দিয়েছি সেজন্য আমি এখন বলতেছি আপনাদেরকে, ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, অবভিয়াসলি। এটাতে কারো কোনো দ্বিমত আছে? নাই স্যার। না নাই। স্যার। কিন্তু একাধিক ওয়ার্ড থাকে, কি বলছি? একাধিক ওয়ার্ড থাকলে। লাস্টেরটা তো অবশ্যই নাউন, তাই না? জি স্যার। তাহলে আগেরটা কি? অ্যাডজেক্টিভ। আগেরটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। বলেন কি বলছি আমি? আগেরটা নাউন Noun হতে পারে, হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। adjective স্যার একটা উদাহরণ দেন। দিব না বলছি নাকি? না স্যার দিবেন স্যার, তারপরে স্যার ওই যে আপনি বলছেন প্রশ্ন করলে মানে ভালো লাগে, ওই জন্য স্যার এটা প্রশ্ন বলতে, করছেন যে, তাও স্যার রেসপন্স করার চেষ্টা করতেছি আর কি। ও থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তাহলে একাধিক ওয়ার্ড থাকলে, আবার শুরু করতেছি, একাধিক ওয়ার্ড থাকলে লাস্টেরটাকে কি বলবো? লাস্টেরটা হচ্ছে নাউন। আর আগেরটা? আগেরটা হতে পারে, নাউনও হতে পারে, adjective। আবার অ্যাডজেক্টিভও হতে পারে। তো এই যে গুড ধরলাম, এটার সাথে তো এমনি নর্মালি আইএনজি যোগ হবে না, তাও আমি যোগ করলাম গুডিং, হ্যাঁ। তাহলে এটা জি। নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। অ্যাডজেক্টিভও হতে পারে। যদি এই গুডিংটা নাউন হয় তাহলে তাকে আমরা আদর করে জিরান বলবো, আর এই গুডিংটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তাকে আমরা আদর করে পার্টিসিপল বলবো, তাই তো? জি স্যার। কারণ একটু আগে শিখছি ভার্বের সাথে আইএনজি যোগ হলে নাউন যদি নাউন হয় জিরান আদর করে জিরান, আর অ্যাডজেক্টিভ হলে আদর করে পার্টিসিপল। পার্টিসিপল বলে। আচ্ছা, এই গুডিং বলে কোনো শব্দ নাই, আমি এমনি আপনাদেরকে বোঝানোর তাগিদে লিখে বলছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন কথা, আচ্ছা মুছে দিই ভাই, আবার পরে মাইনছে আবার কি মনে করবে। ওকে, এখন আসেন, ডিটারমিনারের পরে একাধিক শব্দ থাকলে কিভাবে আমরা বুঝবো এই যে শব্দটা আছে? ভালো করে খেয়াল করেন, এ হচ্ছে ডিটারমিনার, ইওর হচ্ছে ডিটারমিনার, ইওর যে ডিটারমিনার, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আগে বলেন স্যার, বুঝাই দেন একটু। ইওরটা তো স্যার আমরা আবার পসেসিভ প্রোনাউন হিসেবে মানে ঠিক পড়ছিলাম না স্যার, মাই কার, ইউর কার, ইওর। তাহলে স্যার এটার আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? মিস্টার স্মাইল, আমরা লেকচার 3-তে নাকি আচ্ছা, 2-তে, এটা 2-তে ওটা মনে হয়। আলোচনা করতেন। হ্যাঁ পড়ছি। তো ওখানে আমি পসেসিভ প্রোনাউন আলোচনা করেছি এবং পসেসিভ অ্যাডজেক্টিভও আলোচনা করেছি, তাই না? জি স্যার।
আচ্ছা, তো পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাজেক্টিভের মধ্যে পার্থক্যটা কি ছিল? পসেসিভ প্রোনাউন গুলোর ক্ষেত্রে এজ যুক্ত হয়ে যাবে, মানে ইয়োর্স, আওয়ার্স এরকম। না, যে পার্থক্যটা ওখানে আমি বলেছিলাম, একটা পার্থক্যই বলেছিলাম, সেটা হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ। স্যার আমি বলবো স্যার। শিওর। স্যার পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটার পরে একটা নাউন থাকবে স্যার, আর হ্যাঁ, পসেসিভ প্রোনাউন যেটা থাকবে সেটা কোনো নাউনের পরিবর্তে বলবে স্যার, মানে তারপরে কোনো নাউন হবে বা সেই ভেরি নাউন গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তো মিস্টার ইসমাইল, আবার শোনেন, পসেসিভ অ্যাজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন থাকবে, কারণ সে তো অ্যাজেক্টিভ বলছি, তাই না? জি স্যার। আর পসেসিভ প্রোনাউনের পরে জীবনেও কখনো কোনো নাউন থাকবে না। থাকবে না। তো ইউর এর পরে আপনার নাউন আছে না নাই? আচ্ছা। তাহলে এটা তো প্রোনাউন হওয়ার প্রশ্নই আসে না। আসে? প্রথম না কথা স্যার। উত্তর দেন। না স্যার। আচ্ছা, স্যার তাহলে এটা বুঝিনি, আবার পসেসিভ অ্যাজেক্টিভ হতে পারে, তাই তো? জি স্যার। আচ্ছা, এবং 3 নম্বর লেকচারে যখন আমরা অ্যাজেক্টিভের ক্লাস করছিলাম, তখন জি আমরা স্যার। বলেছিলাম অ্যাজেক্টিভকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, পড়ছিলেন? জি স্যার। এবং কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন করছিলাম না? জি স্যার। করছিলাম। জি স্যার করছিলাম। হ্যাঁ, করছিলাম। ওখানে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভটাও ডিটারমিনারের আন্ডারে পড়ছিলাম নাকি পড়ি নাই? হ্যাঁ হ্যাঁ। জি স্যার করছিলাম। করছিলাম। তাহলে স্যার তখন এটা স্যার মানে ধরতে পারি নাই স্যার আপনার লেকচারের মাঝখানে, আচ্ছা, এজন্য। তার মানে ইওরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো ডিটারমিনার হিসেবে কাজ করে। ওকে, জি স্যার। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার এগুলো কিভাবে ডিটারমিনার হিসেবে কাজ করে, প্রশ্নটা চাইলে করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। জি স্যার। করবেন নাকি করবেন না? স্যার করবো। আচ্ছা, যদি বলি মাই কার, কার গাড়ি? আমার গাড়ি। আমার গাড়ি। অন্য কারো তো না। না স্যার। তো গাড়িটা আপনারই, তাই তো? জি স্যার। মাই শব্দটা, এই গাড়িটা কার সেটাকে কি ডিটারমাইন করছে? করছে স্যার। করছে স্যার। আপনারই, অন্য কারো না। না স্যার। যেহেতু ডিটারমাইন করছে, তাই মাই শব্দটা হচ্ছে ডিটারমিনার। ক্লিয়ার? জি স্যার। যদি বলি এ বুক, কয়টা বই? একটা বই। একটি বই। দুইটা তো না। না স্যার। তাহলে এ শব্দটা বুকটাকে কি ডিটারমাইন করছে? করছে স্যার। করছে। এ ডিটারমিনার। জি স্যার। যদি বলি করিমস বুক, কার বই? করিমের বই। করি। রহিমের তো বই না। না স্যার। তাহলে করিমসও হচ্ছে আমার পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম, ডিটারমিনারের পরে একাধিক ওয়ার্ড থাকলে লাস্টেরটা অবশ্যই কি? লাস্টেরটা নাউন। লাস্টেরটা অবশ্যই নাও। আর আগেরটা? নাউন অথবা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নাউনও হতে পারে। অ্যাডজেক্টিভ হতে পারে। অবজেক্টিভ হতে পারে। তো এই যে গুড শব্দটা দেখে আপনারা ইজিলি বুঝে ফেলতে পারছেন যে বয় নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। ইজিলি বুঝে ফেলতে পারছেন, কোনো সমস্যা নেই, জি আপনাদেরকে কেউ জি। মানাও করবে না, মায়েরও দিবেন। কিন্তু আপনি যখন বয়ের ক্ষেত্রে আসছেন, তখন দেখতেছেন যে এর আগে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আইএনজি, আইএনজি যুক্ত শব্দ। এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এখন এই যে সুইমিং এবং রানিং, এই দুইটা শব্দ অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে, কারণ আপনি শিখেছেন, আপনি জানেন। তো এখন আপনি যদি শিওর হন যে সুইমিং অ্যাডজেক্টিভ, তাহলে আপনার বলতে হবে এটা পার্টিসিপল। পার্টিসিপল। আর আপনার যদি শিওর যদি হন যে নাউন সুইমিং নাউন, তাহলে আপনার বলতে হবে তাহলে এটা বলতে কি হবে এটা জিরান্ড। এটা জিরান্ড। এখন আপনি শিওরটা হবেনটা কিভাবে? স্যার দুইটাই এখানে পার্টিসিপল।
হাউ? স্যার এখানে একটা অবস্থা বোঝা যাচ্ছে। টার্মিনালের এই পরে দুইটা শব্দ পাই। সুইং এরকম অবস্থা। নাউন মূলত কোথায় যেন আমি দেখছিলাম যে স্থির এই জিরান্ড এবং পার্টিসিপল নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে স্থির কিনা আর গতিশীল কিনা। আচ্ছা, স্যার এখানে দেখা যাচ্ছে যে এর সুইমিং বয়, মানে এখানে একজন সাঁতার কাটতেছে এরকম, তো এটা হচ্ছে গতিশীল, তাই পার্টিসিপল। ওকে। আপনার এই কথার প্রেক্ষিতে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আহ, সায়াম সয়র ড্রাইভিংটা কি জিরান না পার্টিসিপল? জিরান্ড হবে স্যার। হ্যাঁ, কিসের বেসিসে? এটাকে যদি আমরা সেন্টেন্স তৈরি করি, ঢাকা ড্রাইভিং, এটা একটা সেন্টেন্স তৈরি হচ্ছে না ওইটা দিয়ে। ডাকাত? স্যার ঢাকার ইজ ড্রাইভিং, এটাকে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে এটা একটা সেন্টেন্স তৈরি হচ্ছে না, না, তাই আমি এটা জিরান্ড হবে। না, যিনি বলেছেন এই যে স্থির এবং চলমান, ওনাকে আমি দিয়েছি। আপনি অন্যদিকে প্রবাহিত করেছেন, সেটা ডিফারেন্ট কেস। কে বলছে যে স্থির এবং চলমান? আমি বলছিলাম স্যার। হ্যাঁ, জাস্ট এটা আপনার লজিক দিয়ে এটাকে আপনি ব্যাখ্যা করেন। স্যার ড্রাইভিং কার, হুম। স্যার এটা তো এখানে ওই থিওরিতে হচ্ছে না স্যার, বোঝা যাচ্ছে না। যে থিওরি হবে না ওটা দিয়েছেন কেন? কারণ স্যার থেকে শিখছেন ইউটিউবে, ফেসবুকে। জি স্যার। আমরাও শিখি মাঝে মাঝে, বুঝছেন? সমস্যা হচ্ছে আমাদের কেউ পাত্তা দেয় না। So, চলমান এবং স্থির এটা দিয়ে আপনি খাটাতে পারবেন, কিন্তু মাঝে মাঝে আটকে যাবেন, ঠিক আছে? যেমন আমি এখন আপনাকে আটকাই দিলাম, ঠিক আছে? জি স্যার। থিওরিটা ঠিক আছে, 99% কেসে খেটে যায়। এই সামান্য ব্যতিক্রম যেগুলো থাকে না, ওগুলোতে আটকাই যায়। বাই দ্য ওয়ে, আপনাকে আটকানোটা আমার মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্যটা হচ্ছে শেখানো, যে আমরা যখন কনসেপ্ট শিখবো একটু ইনস এন্ড আউটস ভালোভাবে শিখবো, ঠিক আছে? জি স্যার। তো আবার বলছি, ডিটারমিনারের পরে যখন একাধিক শব্দ থাকবে, লাস্টেরটা হচ্ছে নাউন, আগেরটা অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে। ওকে? জি স্যার। অ্যাডজেক্টিভ হলে বলবো পার্টিসিপল, আর নাউন হলে বলবো জিরান্ড। জিরান। এখন এই যে সুইমিং এবং রানিং, এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন, এটা আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমি বের করি নি ভাই, আমিও শিখছি এবং বিভিন্ন বইতেও পাবেন। জাস্ট আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি টেকনিকটা। সেটা হচ্ছে লেখা তো থাকার কথা আমার, এই যে ইজ বা ফর দিয়ে টেস্ট করে দেখবেন। যেমন এইখানে 4টা সেন্টেন্স আছে, একটু ভালো করে পড়ে দেখুন। স্যার পড়ছি স্যার।
দেখেন তো বয় ইজ সুইমিং এবং বয় ফর সুইমিং কোনটা মিলে? স্যার ইজ সুইমিং। সুইমিং। উম, আর পরেরটাই কোনটা মিলে? পরেরটাতে স্যার ফর। ফর। তো ইজ দিয়ে মিললে সেটাকে আমরা কি বলতেছি? স্যার ইজ দিয়ে মিললে পার্টিসিপল। আর ফর দিয়ে মিললে? ফর দিয়ে জিরান। মিলে জিরান। এই যে টেকনিকটা শিখাইলাম, এই টেকনিকটা দিয়ে আপনারা ডিটারমিনার, শুধু ডিটারমিনার না, ডিটারমিনার এবং প্রেপোজিশন, কি বলছি? ডিটারমিনার এবং প্রিপোজিশন। প্রিপোজিশন। ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে Determiner এবং একটা preposition। মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন, ঠিক আছে? স্যার আর একাধিক ওয়ার্ড থাকলে আগেরটা, লাস্টেরটা নাউন, আগেরটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে? জি স্যার। অ্যাডজেক্টিভ নাকি নাউন সেটা বের করার জন্য ইজ বা ফর দিয়ে টেস্ট করব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। মুখস্থ হয়েছে? স্যার একবার বলবেন প্লিজ। অবশ্যই। আমার পক্ষ হয়ে গিয়ে বলে দিবেন, আমি আমরা গাচ্ছি। কিরে ভাই, কেউ বলতেছে না কেন? স্যার ইজ বা ফরটা কোথায় মানে বুঝবো? আবার বলতেছে। ইজ। দেখেন, সুইমিং ইজ বা বয়। ফরটা কি আমরা মনে মনে ইয়া করবো? হ্যাঁ, দেখেন, সুইমিং বয় আর এ বয়, যদি আমি বলি এ বয়, এ হচ্ছে ডিটারমিনার আর বয় হচ্ছে নাউন, তাই না? যদি জি বলি স্যার। শুধু এ বয়, তার মানে ডিটারমিনারের পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেটা অবশ্যই কি? সেটা অবশ্যই নাউন। নাউন। আর যদি একাধিক শব্দ থাকে, লাস্টেরটা অবশ্যই নাউন, কিন্তু তার আগেরটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। অ্যাডজেক্টিভও হতে পারে। এখন এই এই শব্দটা নাউন নাকি অ্যাডজেক্টিভ সেটা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে এই দুইটার মাঝখানে ইজ বা ফর দিয়ে টেস্ট করে। যেমন সুইমিং বয়, বয় ইজ সুইমিং নাকি বয় ফর সুইমিং কোনটা মিলে? বয় ইজ সুইমিং, ইজ দিয়ে মিলে। ইজ দিয়ে মিলে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল হুম, ইজ দিয়ে মিললে সেটাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল। এবং পার্টিসিপল। জি স্যার। আর পুল ইজ সুইমিং নাকি পুল ফর সুইমিং? ফুল ফর ফুল সুইমিং। ফর সুইমিং। ফর দিয়ে মিললে সেটাকে আমরা বলতেছি নাউন এবং জিরান। সবাই কি এতটুকু বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার এতটুকু। আচ্ছা, এই কারো কোনো প্রশ্ন আছে আর এখানে? না স্যার স্যার। এখানে কার, ইজ এবং ফর দুটা দিয়েই কিন্তু হচ্ছে, তো না, পার্টিসিপল এবং জিরান এইটা কিভাবে বলবো? কার ইজ এবং ফর দিয়ে হচ্ছে না, প্রথমটা হচ্ছে ইজ দিয়ে, দ্বিতীয়টা হচ্ছে ফর দিয়ে। জি স্যার। এই এই সেন্টেন্সটা অনেক টেকনিক্যাল। এই যে আমি এখানে ইজ বললাম আর এখানে ফর বললাম, অনেকেই বুঝে নেয়, মাথার উপর দিয়ে গেছে। স্যার বুঝছি তো স্যার, কারণ স্যার কার তো স্যার নিজে নিজে চালাতে পারে না। কার আচ্ছা। ইজ ড্রাইভিং কিভাবে হবে স্যার? হ্যাঁ, কারকে আমরা ড্রাইভ করি কিন্তু কার নিজে নিজে কার চলে। রান করতে পারে, জি স্যার। কার কার ইজ রানিং এটা হতে পারে। কার। জি স্যার। যাক, স্যার ফর দিয়ে লাস্টের সেন্টেন্সটা একটু কমপ্লিট করে বলবেন আপনি? এটা এটা আই হ্যাঁ হ্যাভ হ্যাঁ। এ ওয়াশিং মেশিন। এটার কথা আচ্ছা না, বলিনি, এটা বাদ, এটা পরে। না না, এই দেখি যে সায়েম স ইউ। আচ্ছা ওইটা। কোনটা কোনটা সায়েম? স্যার যেটা আপনি বলছিলেন এই যে ফর দিয়ে সায়েম জিরান সরি যেটা এটা বলছে। ড্রাইভিং। হ্যাঁ হ্যাঁ এটা। সো কার ইজ ড্রাইভিং নাকি কার ফর ড্রাইভিং কোনটা মিলে আপনার কাছে কি মনে হয়? স্যার ফর দিয়ে মিলে, কিন্তু সেন্টেন্সটা আপনি কিভাবে মানে বলবেন আর কি সেন্টেন্স বলবো বলতে বলার সময়?
স্যার মিলালেন না যে যোগ্যতা থাকে না, কার দিয়ে সেন্টেন্সটা কারের ইংরেজিতে সাথে করতে হবে। ফর ড্রাইভিং হয়। হ্যাঁ হ্যাঁ, কার ফর ড্রাইভিং। তারপর আপু মনে হয় আমার কথাটা ধরতে পারেন নাই। কার ইজ ড্রাইভিং নাকি কার ফর ড্রাইভিং এটা আপনাকে কোথাও লিখতে হবে না তো। আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এখানে ড্রাইভিং জিরান না পার্টিসিপল, আপনি কি উত্তর দিবেন? সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন ড্রাইভিং জিরান অথবা ড্রাইভিং পার্টিসিপল। এখন আপনি কিভাবে বের করতে পারেন ড্রাইভিং জিরান বা ড্রাইভিং পার্টিসিপল, সেই হিসাবে আপনি একটা টেকনিক মনে মনে অ্যাপ্লাই করবেন। কার ইজ ড্রাইভিং এটা মিলছে নাকি কার ফর ড্রাইভিং এটা মিলছে। যদি দেখেন যে কার ইজ ড্রাইভিং এই শব্দটা মিলছে, তখন আপনি ড্রাইভিং কে বলবেন হচ্ছে পার্টিসিপল। আর যদি দেখেন যে না এটা মিলছে না, কার ফর ড্রাইভিং মিলছে, তখন দেখবেন ড্রাইভিংটা হচ্ছে জিরান বা নাউন। বুঝতে পারছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার আসেন এই যে টেকনিকটা আমরা শিখলাম, মুখস্থ হয়েছে? জি স্যার। ভেরি গুড। জি স্যার, মুখস্থ। এটা কি আদৌ কোনো টেকনিক? জি স্যার, এটা একটা ভালো টেকনিক মনে হচ্ছে স্যার আমার। সবাই আরেকটু চিন্তা করেন, এটা কি আদৌ কোনো টেকনিক কিনা। স্যার টেকনিক স্যার, তবে স্যার আমার মনে হচ্ছে আপনি আবার ব্যতিক্রমও দেখাবেন আমাদেরকে। না, স্যার ব্যতিক্রম এটা দেখা। যৌক্তিক না, এটা মনে হয় যৌক্তিক কোনো রুলস। এক্স্যাক্টলি, এটা যৌক্তিক রুলস, এটা কোনো টেকনিক না। স্যার আমি মনে হয় ধরতে পারছি স্যার, আমি একটু চেষ্টা করবো স্যার, বলবো। শিওর শিওর। স্যার আসলে আমরা যখন বিভাগ করছিলাম আমরা বলছিলাম যে স্যার ইজ এর পরে যদি কিছু আসে তাহলে তো আমরা স্যার সেটা একটা অবজেক্ট বলি বা হচ্ছে একটু জোরে, আর একটু জোরে, সাউন্ড কম, সাউন্ড কম। জি স্যার। আবার প্রিপোজিশন যখন হচ্ছে আমরা স্যার ফর দিয়ে করতেছি তখন তো প্রিপোজিশন হচ্ছে, প্রিপোজিশনের পরে যখন যেটা আসে তখন স্যার অবজেক্ট হয়, সেটা নাউন হয়, এই জাতীয় কিছু মনে হয় পূর্ব এই লজিকটাই মনে হয় 100%, আপনি 100% সঠিক কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার হারুনুর রশিদ। এই ধরনের পড়ালেখাই আমার দরকার। স্যার কি দেখেন, বলতো বুঝি নাই স্যার, আমি বুঝাচ্ছি। মানে ছোট ছিল তখন। আপনারা বুঝলেন নাই, কারণটা হচ্ছে আপনারা তো ওই লাইনে যান নাই, ওইটা তো আমি জানি সেজন্য। স্যার এটা এই যে আগের রুলস এর সাথে রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার আস্তে আস্তে বলবো আমরা স্ট্রাকচারটা। সাবজেক্ট এমিজার প্লাস মূল ভার্ব অ্যামিজার একটু প্লাস প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। কিসের সাথে আইএনজি? ভার্বের সাথে। আরেকবার এমন ভাবে বলবেন যাতে সবাই শুনে। মূল ভার্বের সাথে আইএনজি। ভেরি গুড। নাকি মূল নাউনের সাথে আইএনজি? না স্যার, মূল ভার্বের সাথে। জি। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি। ভেরি গুড। তার মানে আই এম গোয়িং, সাবজেক্ট এম ইজ আর অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাই তো? আইএনজি। জি স্যার। এই একটু সময় দিবেন, কি উঠছে এটাকে ম্যানেজ করি আগে। ঠিক আছে। হ্যাঁ, আম্মুকে দিয়ে দাও না, ক্লাস একটু সময় লাগবে। দিয়ে আসতাম, আচ্ছা আমি দিয়ে আসতেছি দাও। সরি। আচ্ছা, সো যেটা বলছিলাম, মূল ভার্বের সাথে আইএনজি। সো সাবজেক্ট আই,
am is আর হচ্ছে অক্সিলারি ভার্ব, আর গোয়িং হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। এখন তাহলে গোয়িংটা কি মূল ভার্ব নাকি মূল নাউন? গোটা স্যার তো মূল ভার্ব। গোয়িংটা আচ্ছা, গোয়িংটা আপনি আমার কথা বুঝেন নাই। ওকে, ডান, কোনো সমস্যা নাই। আই এম গোয়িং কন্টিনিউয়াস টেন্স হয়েছে না হয় নাই? হয়েছে জি স্যার। স্যার। সাবজেক্ট কে? আই আই এমটা কি? কার্যকারী ভার্ব। অক্সিলারি ভার্ব। আর গোয়িংটা? গোয়িংটা কি? এখানে দুইটা ভার্ব আছে। হ্যাঁ, দুইটা ভার্ব। এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর গোয়িংটা স্যার প্রেজেন্ট পার্টিসিপল। একটা অক্সিলারি ভার্ব আর একটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তো এই গোয়িংটা কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব নাকি একটাও না? স্যার একটাও না কেন একটাও না? স্যার, এটা নন ফাইনাইট ভার্ব। আমি তো আপনাকে ফাইনাইট নন ফাইনাইটের প্রশ্নেই যাইনি। আমি বলছি প্রথমটা যদি অক্সিলারি হয় পরেরটা কি? মেন যে আমরা ভার্ব শিখছিলাম, ভার্বের লেকচার পড়ছিলাম, জি স্যার। সেখানে আমি আপনাদেরকে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের বিষয়টা দেখাই নাই। স্যার আমার মনে পড়তেছে না স্যার। দাঁড়ান, আমি আগে দেখি ভার্ব কোথায় আছে। ভার্ব কি আমরা পড়ছি নাকি আমাদের অন্য কোনো লেকচারে? দেখি আমি ফাইলে ব্যাক করে ফিরাবো আমি। স্যার পড়াই 2 ফেলার পর নাম্বার লেকচারে ছিল স্যার। 2 নাম্বার লেকচারে আছে ভার্ব জি স্যার। আইডিআইওটিএস। আইডিআইওটিএস এই যে ভার্ব পড়াইছি না? জি স্যার। পাত্তা না দিলে এরকমই হবে আমাকে। ফিরে কই বাবা, ভার্ব তুই কাহা পে? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই যে ভার্ব। স্যার এটা মেইন ভার্ব। এত আমি ভার্ব খোলার পরে মেইন ভার্ব আসতেছেন কেন? একটা সেন্টেন্সে মেইন ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না। মেইন ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না স্যার। হবে না। এখন আসেন মেইন ভার্ব কি জিনিস। আমরা তো আসলে আক্ষরিক অনুবাদ করতে করতে অভ্যস্ত। মেইন মানে প্রধান। প্রধান, ঠিক আছে, কিন্তু মেইনের বাংলা অর্থ কি? মূল না আসল? আসল। আমরা যেখানে মেইনটাকে মূল শিখতেছি সেটাই আমাদের সমস্যা। মূলের ইংলিশ হচ্ছে রুট। রুট। একটা ভার্বের রুট ফর্ম হচ্ছে, ধরলাম গো। এই ভার্বটাকে আমরা ভাঙলে গো পাই, গোস পাই, গোয়িং পাই, গন পাই, ওয়েন্ট পাই, বহুত কিছু পাই। তো এটা হচ্ছে রুট। এখন আপনি বলতে পারেন যে এটা আর এটা তো সেম, বলেন, কোনো সমস্যা নাই, কারণ এখন তো বাক স্বাধীনতা আছে গোড়ার ডিম। দেখেন, আমি আপনাদেরকে যদি দিই এই গো ভার্বটা, আপনি বলতেই পারেন এটা মূল ভার্ব, এবং আমি এখানে বলতেছি প্রেজেন্ট ফর্ম। তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন মূল আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? আমি বলি অবশ্যই পার্থক্য আছে। পার্থক্যটা কি সেটা আপনি কোনো ভার্ব দিয়ে বুঝবেন না, বি ভার্ব ছাড়া। এখন আসেন, আমি যখন লিখবো বি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, তখন এটা প্রেজেন্ট ফর্ম কি? প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম অথবা আর।
ইজ ঘোড়ার ডিম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। অবাক হয়েছেন না? ইজ কেন প্রেজেন্ট ফর্ম না? জি স্যার। আচ্ছা, অবাক হওয়ার কিছু নাই। এই যে গোস, এই ভার্বটাকে আমরা কি বলি? প্রেজেন্ট সিঙ্গুলার। সিঙ্গুলার। ঠিক সেম ভাবে ইজটা হচ্ছে আমার কি? সিঙ্গুলার। যদি এখানে আমি ইজ দি, এটা হচ্ছে প্রেজেন্ট সিঙ্গুলার। বুঝতে পারছি? জি স্যার। তো এখন মূল ভার্ব মানে হচ্ছে যে ভার্বটা আসলে রুট। সকল ভার্বের ক্ষেত্রে মূল ভার্বটাই প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার হয় এক্সেপ্ট বি ভার্ব। তাহলে মূল ভার্ব আর প্রেজেন্ট ফর্ম কি একই জিনিস? এই কথা বলেন, মূল ভার্ব আর প্রেজেন্ট ফর্ম কি একই জিনিস? না স্যার, মূল ভার্ব আর প্রেজেন্ট ফর্ম একই জিনিস। আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার বলেন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট মূল ফর্ম। ভার্ব প্রেজেন্ট ফর্ম এই তো মূল ভার্বের। প্রেজেন্ট ফর্ম। কেন আপনি মূল ভার্ব বলতেন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কেন বললেন বলেন আমাকে? স্যার বইয়ে ছিল। আচ্ছা ঠিক আছে। তো এখন আমি যখন কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার করতেছি, কোথায় গেল হারামজাদাটা? এই তো মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি। আইএনজি। তো মূল ভার্বের সাথে আইএনজি হলে সেটা কি মূল ভার্ব হতে পারে না? মানে মেইন ভার্ব হতে পারে না? মূল ভার্ব বলতেছি, মেইন ভার্ব হতে পারে না? পারে। মূল ভার্ব মানে রুট ভার্বের সাথে আইএনজি, তাই তো? জি স্যার। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রুট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই তো? জি স্যার। জি স্যার। তো আমি যখন বলছি আই এম গোয়িং, মূল ভার্বের সাথে আইএনজি মানে রুট ভার্বের সাথে আইএনজি, এখন এটা কি মেইন ভার্ব হতে পারবে না? পারবে স্যার। পারবে স্যার। সো আমি আপনাদেরকে শিখাইছিলাম একটা সেন্টেন্সে যদি 100টা ভার্ব থাকে, প্রথম 99টা ভার্ব অক্সিলারি ভার্ব আর লাস্টেরটা হচ্ছে মেইন ভার্ব। বলছিলাম আমি ভার্বের ক্লাসে, খাইছেন না কি করছেন কি জানি। কিরে ভাই, ইলেকট্রিসিটি নাই অনেকক্ষণ, আমার ল্যাপটপে আর 2% চার্জ আছে, ফিসাবিলিল্লাহ। স্যার এতক্ষণ ছিল না, কেবল আসলো। আমার তো আসেই না, জেনারেটর দিয়ে, জেনারেটরের লাইন নাই ল্যাপটপে, নাহলে লাইট ফ্যান চলতেছে, ইয়া নাই, কি জানি বলে, পাওয়ারটা নাই। আচ্ছা, তো এখন দেখেন আই এম গোয়িং, তাহলে এম যদি অক্সিলারি ভার্ব হয়, গোয়িং কি তাহলে মেইন ভার্ব না? জি স্যার। স্যার, মেইন ভার্ব। মেইন ভার্ব। কন্টিনিউয়াস টেন্স টোটাল কয়টা আছে? 6টা। 6টা কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি আছে না নাই? আছে স্যার। আছে স্যার। সকল কন্টিনিউয়াস টেন্সের ভার্ব প্লাস আইএনজি সেগুলো সবগুলাই কি তাহলে মেইন? মেইন ভার্ব। আবার বলেন, জোরে বলেন, মেইন। মেইন ভার্ব। তো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, আবার বলতেছি, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, ভার্বের সেটা সাথে যদি আইএনজি যোগ হয়ে, সেটা যদি ভার্বের মতো কাজ করে, সেটা যদি ভার্বের মতো কাজ করে, তাহলে সেটাকে আমরা আদর করে পার্টিসিপল বলতে পারি, তাই না? তাহলে সেটাকে আমরা আদর করে পার্টিসিপল বলবো। সো কন্টিনিউয়াস টেন্সে যে 6টা আইএনজি ফর্ম আছে সবগুলোই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাই না? জি স্যার। এবং সেগুলো সবগুলোই ভার্ব হিসেবে কাজ করতেছে, তাই না? মেইন ভার্ব। জি। এই জন্য ওগুলোকে আমরা কি বলতে পারি? পার্টিসিপল। তার মানে সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের ভার্বটা কি পার্টিসিপল নাকি জিরান? পার্টিসিপল স্যার। ভেরি গুড। এইবার আপনারা দেখেন আমি যেটা বোঝাতে চাইছি, বয় ইজ সুইমিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে নাকি হয় নাই? হয়েছে স্যার। তাহলে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পার্টিসিপল নাকি জিরান? পার্টিসিপল স্যার। পার্টিসিপল। এরপরে দেখেন পুল ফর সুইমিং, কি বলছি? পুল ফর সুইমিং প্রেপোজিশন না? জি স্যার। প্রেপোজিশনের পর কয়টা ওয়ার্ড? একটা একটা। এই কারণে এটা প্রেপোজিশনের অবজেক্ট নাউন জিরান। ওকে, জি জি স্যার। স্যার। এটা কোনো টেকনিক্যাল না, আপনারা পারেন। রুলস স্যার, একদম জেনুইন রুলস। ওকে, তো এটা আসলে শর্টকাট না,
দিস ইজ দ্য লজিক, যেটার পিছনে অনেক বিশাল কাহিনী আছে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। ঠিক আছে? জি স্যার। আমি তাহলে শেষ করতেছি, কারণ মাঝখানে বন্ধ হয়ে যাবে, আমার আসলে ল্যাপটপে চার্জ নাই। সরি, নাহলে আজকে শেষ করতে পারতাম। স্যার সমস্যা নেই স্যার, আমরা পরের ক্লাসে করবো আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।